ওল্ড ইজ গোল্ড মানে হচ্ছে পুরনো জিনিসের কদর বেশি। অর্থাৎ জিনিস যখন পুরনো হয় সেটার নাকি ওজন অনেক বেড়ে যায়। এটার বিভিন্ন তাৎপর্য আছে। আমি যেটা বুঝলাম, সংসারের জিনিস বলুন বা যে কোনো সম্পর্কের ক্ষেত্রে বলুন, যত দীর্ঘদিন হয় সেটা দেখা যায় অনেক বেশি মজবুত হয়, বা পুরনো জিনিসগুলো আসলে আমরা ফেলে আসা জিনিসগুলো অনেক বেশি টেকসই হয়। তো আমার এই ফার্নিচারগুলো কিন্তু বহু বছর আগে, আমার এই ফার্নিচারগুলোকে আমি নতুনভাবে রিপেয়ার করাতে কাদের মাধ্যমে করিয়েছি এবং কত টাকা নিয়েছে টোটাল সব কিছু আজকে ভিডিওতে থাকবে। আর সকালবেলা উঠে দেখতে পাচ্ছেন আমার এই ফার্নিচারের কন্ডিশনটা এরকমই। অ্যাকচুয়ালি আমি তো প্রফেশনাল না, যার কারণে আমি 2 বছর আগে এগুলো নিজে নিজে রিপেয়ার করেছিলাম। তো 2 বছর পরে মোটামুটি একটু নষ্টের পর্যায়ে। যেহেতু সোফা সেটটা দেখা যায় বাসায় ঢুকতেই প্রথমে সোফা সেট থাকে, বাইরে থেকে কোনো গেস্ট আসলে বসে, একটু ভালো না থাকলে বেমানান লাগে। তো সকালবেলা উঠে আমি একটু ক্লিন করে রেখেছি, যেহেতু আজকে বাসায় মিস্ত্রি আসবে এগুলো রিপেয়ার করার জন্য। আর এদিকে বাসায় কাজের আপা আমার বাসায় এসে মাছ মাংস সব কিছু কেটে দিয়েছে। অ্যাকচুয়ালি মাছগুলো বাইরে থেকে মানে কেটে আনা হয়। ওই দেখা যায় বোয়াল মাছটা আমি কখনো কেটে আনি না, কারণ ওটাতে কোনো এক্সট্রা কোনো ময়লা থাকে না, যে কালচে একটু আবরণ থাকে, ওটা যদি আমি একটু ঘষা দিই পরিষ্কার হয়ে যায়, মানে কাটতে অসুবিধা হয় না বোয়াল মাছটা। এই কারণে বাসায় নিয়ে এসেছে মুরগি আর রুই মাছ ছিল। তো আমি সবগুলো আবার ছোটো ছোটো প্যাকেটে করে রেখে দিচ্ছি। দেখা যায় রুই মাছের মধ্যে আবার ডিম হয়েছে, ডিমটা আজকে রান্না করে ফেলবো। ডিম ফ্রিজে রেখে যদি রান্না করতে যাই ওটার টেস্টটা নষ্ট হয়ে যায় মনে হয়। এখানে আদা রসুনগুলো একটু ব্লেন্ড করে রাখছি। ফ্রিজে ব্লেন্ড করা থাকলে মানে অনেকটা কাজের ঝামেলা কমে যায়। হঠাৎ করে কোনো কিছু রান্না করতে প্রয়োজন হলে ফ্রিজে যদি সব কিছু গোছানো থাকে, রান্না করতে আর ঝামেলা হয় না। আমি যতটুকু আদা ততটুকু রসুন একসাথে করে মিক্স করে রাখি, ব্লেন্ড করে, আলাদা আলাদা আর প্রয়োজন হয় না। আমি ম্যাক্সিমাম তরকারিতে যদি দেখা যায় অনেকগুলোতে হতে পারে যে বিশেষ করে মুরগির রান্না করার ক্ষেত্রে অনেক সময় কোচানো পেঁয়াজ বা রসুন ওইগুলো দিয়ে দিই, একটু ভাজা ভাজা করে ফেলি আর কি। তো এখানে হচ্ছে আমি আবার কিছু চিকেন ফ্রাই করে রাখছি, এগুলো করে আমি মানে ফ্রোজেন করে রাখবো। আমার বাসায় 2-1 দিনের মধ্যে গেস্ট আসবেন, তো কোন দিন আসবেন আসলে ইনশিওর না। তো হঠাৎ করে যদি গেস্ট আসে, দেখা যায় কি নিজের পছন্দের অনেক রান্নাই করতে পারি না। তো চিকেন ফ্রাইয়ের জন্য আমি মাংসটা একটু রান্না করে রেখেছিলাম। তো সকালবেলা এদিকে আবার মিস্ত্রিও চলে এসেছে ওনাদের কাজকর্ম করার জন্য। আর আমি কাপড়টা কিন্তু আমি নিজেই পছন্দ করে দিয়েছিলাম ওনাদেরকে ছবির মাধ্যমে। তো ওনাদেরকে কাজগুলো বুঝিয়ে দিয়ে আমি আবার মাছের ডিমটা আবার রান্না করতে চলে এসেছি। তো মাছের ডিমটা আমি রান্না করার সময় যেভাবে করি, আপনারা যারা তো করেনই, আমার এই প্রসেসে একদিন রান্না করে দেখবেন, ভালো লাগবে। মানে তেল একটু বেশি পরিমাণে দিতে হয় সবসময় মাছের ডিমগুলো রান্না করার ক্ষেত্রে। এর মধ্যে একটু বেশি পরিমাণে মানে 1-1.5 থেকে 2 কাপের মতো আমি পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। একটু যখন নরম হয়ে গিয়েছিল পেঁয়াজগুলো, এর মধ্যে মানে ডিমগুলো আমি হাত দিয়ে ভালো করে একটু চটকে নিয়েছি। এর মধ্যে মরিচের গুঁড়ো একটু তুলনামূলক বেশি দিয়েছি, হলুদের গুঁড়ো আর লবণ। মরিচের গুঁড়োটা একটু দিতে হয় মাছের ডিম রান্না করার ক্ষেত্রে, মজা লাগে। তো একসাথে এইভাবে ভাজা করলে অনেক বেশি টেস্ট হয়, আমার বাচ্চারা খুব পছন্দ করে। তো আমার বিয়েতে আমার বাবার বাড়ি থেকে পুরো বাসার ফুল ফার্নিচার দিয়েছিল, মানে সোফা সেট, ডাইনিং টেবিল, কিচেন সেলফ থেকে শুরু করে শোকেস, মানে খাট, মানে একটা বাসায় যা যা ফার্নিচার লাগে সবই দিয়েছিল। যেহেতু আমি পরিবারের বড় বউ, যার কারণে আমার ম্যাক্সিমাম ফার্নিচারগুলো আমার শ্বশুরবাড়িতে রেখে এসেছিলাম। তো এখানে এই সোফা সেটটা হচ্ছে আমার বিয়ের পরে বানানো। এটা আমি ডিজাইন দিয়ে বানিয়ে নিয়েছিলাম, যদিও আমি যে ডিজাইনটা দিয়েছি মিস্ত্রি আমাকে সেই ডিজাইনটা দিতে পারেনি, অন্যরকম ডিজাইন করে দিয়েছিল। গত 2 বছর আগে আমি তো দেখেছিলেন সোফাগুলো একটা নিজে নিজে আমি মডিফাই করেছি। যেহেতু আমি প্রফেশনাল না, এ কারণে কিছু কিছু জায়গায় উঠে আসছিল, ভালো লাগছিল না। আর এই খাটটা তো একদম আমার বিয়ের খাট। আমার বিয়ের শুধু রুমে যেগুলো লাগবে, মানে বিয়ের আমার খাটটা, ড্রেসিং টেবিল, ওয়ারড্রপ, এগুলোই আমি নিয়ে এসেছিলাম ঢাকায় আসার সময়। আর বাদবাকি ফার্নিচারগুলো মানে আমার বিয়ের ফার্নিচারগুলো শ্বশুরবাড়িতে রেখে আসা। তো এখানে বিয়ের পরে বলতে গেলে একটা একটা করে নতুনভাবে আবার সবগুলো ফার্নিচার আমি এখান থেকে কিনে নিয়েছি।
তো এখানে আমার বিয়ের এই খাটটা কিন্তু এখনও মজবুত, মানে বিন্দু পরিমাণ নষ্ট হয়নি। এগুলো সবগুলো সেগুন কাঠের, মানে কোনো রকম নষ্টই হয়নি খাটগুলো, যেহেতু খাটগুলো ভালো। ওই যে বললাম পুরনো জিনিস আসলে অনেক বেশি টেকসই হয়, যেটার বুঝলাম আর কি, যে এখনকার সময়ে যদি এরকম কাঠ দিয়ে যদি আমি ফার্নিচার বানাতে যাই, আমার কাছে মনে হয় না 15-20 বছর পরেও একই রকম থাকবে। আমার বিয়ের অলরেডি 17 বছর চলে, তো 17 বছর পরেও কিন্তু ফার্নিচারের বিন্দু পরিমাণ একটু এদিক সেদিক হয়নি, এমনকি একটা কাঠ একটু ফাঁকা হয়ে যায় না, সেরকম ফাঁকাও হয়নি। মানে আমার ফার্নিচারগুলো কিন্তু খুবই ভালো পড়েছিল। তো এগুলো আমার ফার্নিচারগুলো কিন্তু একদম বাড়িতে মিস্ত্রি আনিয়ে কাজ করানো হয়েছিল। এই কারণে কিন্তু খুব ভালো টেকসই, মানে বাড়িতে এই কাজগুলো করেছিল, তো এই কারণে অনেক বেশি টেকসই। তো যাই হোক, এখানে আমার বিয়ের খাটটা যেহেতু অনেক বছর পুরনো অ্যাকচুয়ালি, আর ডিজাইনটা মানে আমার খাটের উপরের সাইডটা অনেক উঁচু হওয়াতে বাইরে থেকে বাতাস পাস হতে পারে না, অনেক বেশি গ্যাদারিং লাগে। আমার কাছে জিনিস কেমন জানি, মানে হালকা পাতলা জিনিসগুলো অনেক বেশি শান্তি লাগে। ওই যে আমি আপনাদের সাথে প্রায় সময় বলি, মানসিক শান্তি হচ্ছে বড় বিষয়। আমি যেই খাটে শুবো বা যেই রুমে থাকবো, একটু যদি শান্তিময় না হয় ভালো লাগে না। তো এই কারণে খাটের ওই ডিজাইনটা একটু ছোট করে নিয়েছিলাম। ওনাদেরকে আমি ডিজাইন দেখিয়েছিলাম, ওনারা আমাকে ডিজাইন অ্যাকচুয়ালি পাঠিয়েছিল অনেকগুলো, ওখান থেকে আমি চুজ করে দিয়েছি। আর আমি ফেসবুকে বেশ কিছুদিন ধরে আসলে অনেক পেজে ঘাটাঘাটি করছিলাম, প্রাইস জিজ্ঞেস করছিলাম। তো ওনারা বলেছিলেন, মানে বিভিন্ন পেজে আসলে আমার সোফা সেটগুলো রিপেয়ার করতে চাচ্ছিলেন 25,000 টাকা, আর আমার এই খাটটা রিপেয়ার করতে চাচ্ছিলেন 15,000, 18,000 এরকম রেঞ্জে। তো আমার কাছে অনেক বেশি হাই প্রাইস মনে হয়েছিল। অবশেষে এই সোফা রিপেয়ার একটা পেজে এখন যে কাজগুলো আমি করালাম আর কি, ওনাদের পেজটা দেখতে পেলাম। তো ওনাদের অনেকগুলো কাজ দেখলাম ওখানে, ওনাদের পেজে ভালো লেগেছিল। তারপর ওনাদেরকে আমি নক দিলাম হোয়াটসঅ্যাপে, ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ওইখানে পেজে দেওয়া ছিল। তারপর আর কি ওনাদের সাথে আমার কথা, মানে ওনারা দাম চেয়েছিল ফার্স্টে 30,000 টাকা, তো আমি দাম করে ওনাদের থেকে 20,000 দিয়ে এগুলো কাজ করে নিয়েছি। এখানে খাট আর আমার সোফা সেটের সাথে হচ্ছে আমার আর কি সেন্টার টেবিলটা সহ। তো ওনাদের কাজগুলো এত সুন্দর ছিল, কারণ দেখতে পাচ্ছেন ওনাদের মানে বাসা যে এলোমেলো হলো, ওনারা নিজেরা সব কিছু পরিষ্কার করছিল, খাটটা গুছিয়ে দিচ্ছিল। আমি চুপচাপ ছিলাম, কিছু বলছিলাম না। ওনারা দেখলাম যে বিছানার চাদরটাও ঠিক করে দিচ্ছে, যদিও আমি বিছানার চাদরটা এখন চেঞ্জ করে ফেলবো। আসলে নিজের ওই যে একটু কেমন জানি শান্তি লাগার একটা বিষয় আছে না, ওনারা সারাদিন কাজকর্ম করেছেন, আবার ওনারা সোফার এই চাদরটা লাগিয়ে দিচ্ছেন, আমার কাছে অস্বস্তি লাগছিল। তারপরে চুপচাপ ছিলাম, যেহেতু ওনারা দেখি কি কাজ করে। তো তারপর দেখলাম ওনারা মানে এখানে যে জিনিসপত্র মানে ফোমগুলো কাটার পরে কিন্তু পুরো বাসায় কিন্তু ফ্লোরে অনেক ময়লা ছিল, ওনারা কিন্তু নিজেরা সব কিছু পরিষ্কার করে জাস্ট আমার থেকে একটা বস্তা খুঁজেছিল, যে একটা বস্তা দেওয়ার জন্য, দেওয়ার পরে আর কি সব কিছু ক্লিন করে রেখেছিল। তো আমার এই সোফা তো দেখতেই পাচ্ছেন, মানে এত সুন্দর হয়েছে, মানে আমি তো বিশ্বাসই করতে পারি না যে পুরনো সোফা। এতদিন ভিডিও তো দেখেছি যে নতুন রূপ হচ্ছে, কিন্তু আমার সোফাগুলো দেখে আমি তো পুরো অবাক। এরপরে হচ্ছে ওই যে চাকা দিয়ে আমি একটা সেন্টার টেবিল বানিয়েছিলাম না, এটা কিন্তু অনেক টেকসই হয়েছে। বিশ্বাস করেন, যাদের বাসায় পুরনো চাকা আছে গাড়ির, আপনারা চাইলে কিন্তু এই ধরনের একটা সেন্টার টেবিল বানাতে পারেন। এটা যে শুধু ড্রয়িং রুমে দিতে হবে এমন না, আপনারা চাইলে কিন্তু বারান্দায়ও দিতে পারেন। আমার বারান্দার স্পেস কিন্তু আহামরি অনেক বড় না, এই কারণে আমি বারান্দায় দিইনি। আমি এটা বানানোর আগে আমার খেয়াল ছিল আমার বারান্দার জন্য এরকম সেন্টার টেবিল আমি দিব, কিন্তু আমার বারান্দার স্পেসটা বেশি বড় না, এটা দেওয়ার পরে আর মানে এক্সট্রাভাবে হাঁটা চলা করতে অসুবিধা হয়ে যাবে, এ কারণে আর বারান্দায় দিইনি। তো এটাও কিন্তু ওনারা সুন্দর করে আর কি এটাতে কাপড় লাগিয়ে দিচ্ছিলেন। তো মোটামুটি কাপড়, ফোম থেকে শুরু করে অন্যান্য যা কিছু লাগবে সব কিছু ইনক্লুড ওনাদের থেকে দিবেন। জাস্ট আমি প্যাকেজে নিয়েছি, মানে আমার সব কিছু, মানে আমার পুরনো সোফার খাটের আমি ডিজাইনটা ওনাদেরকে ছবি তুলে দিয়েছি। এরপরে আমি বলেছি এগুলো আমি নতুন ডিজাইন করতে চাচ্ছি, কয়েকটা ছবি দিন। তারপরে ওনারা ওনাদের কাজের অনেক ছবি দিয়েছিল। তো ওখান থেকে আমি একটা সিলেক্ট করে আমি কিভাবে
কাজগুলো করাবো সব দেখালাম ওনাদেরকে। আর কাপড়ের ছবি দিতে বলেছি যে কোন কোন কাপড় আপনাদের আছে। হ্যাঁ, ওনারা দেখলাম অনেক কাপড়ের ছবি আমাকে দিয়েছিলেন, প্রায় 100টার মতো মনে হয় হবে। উনি বলছিলেন যে আরও যদি চাই আরও দিবেন। তো আমার এত কিছু দরকার ছিল না, যেহেতু আমি হোয়াইটের পাগল, আমি হোয়াইটের মধ্যে গোল্ডেন স্টেপের এই কাপড়টা চুজ করে আর গোল্ডেন বিটটা দিতে বলি। মাশাআল্লাহ এত ভালো হয়েছে, বাসার সবাই অনেক পছন্দ করেছে। আমার শাশুড়ি আম্মু কিন্তু অনেক পছন্দ করেছেন, আমার হাজব্যান্ড তো পছন্দ করেছিনি। তো আশা করছি আপনাদের কাছেও পছন্দ হয়েছে, ভালো লেগেছে। আসলে আমার কাছে আজকে কেন জানি অনেক বেশি শান্তি শান্তি লাগছে। অনেক দিনের ইচ্ছে ছিল আমার খাট আর আমার সোফাটা আমি রিপেয়ার করব। তো